স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন সবাই? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু দেখে যাওয়ার আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। জি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। লেকচার শিটটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আজকে আমরা পড়ব ডিটারমিনেশন অফ রিফিউজি স্ট্যাটাস। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি যে কোন কোন ক্রাইটেরিয়া মেনটেন করলে, কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে একজন ব্যক্তিকে রিফিউজি হিসেবে রিকগনিশন দেওয়া যাবে, স্বীকৃতি দেওয়া যাবে। এখন কথা হচ্ছে আজকের লেকচারে আমরা পড়ব যে কে রিকগনিশন দিবে, রিকগনিশনটা কিভাবে দিবে, কে দিবে, সে বিষয়টা দেখ। হাউ ডু রিফিউজি আস্ক ফর রিকগনিশন? রিফিউজিরা যখন, কোনো ব্যক্তি যখন তার রাষ্ট্র থেকে, তার কান্ট্রিজ অফ অরিজিন থেকে পলায়ন করে অন্য রাষ্ট্রে আশ্রয় চাইবে, কার কাছে সে রিফিউজি চাইবে, কার কাছে সে রিফিউজি রিকগনিশনটা চাইবে? দ্য নোশন অফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। The notion of refugee status is not always clearly understood by the refugee themselves. যারা এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে পলায়ন করেন ফিয়ার অফ পারসিকিউশনের কারণে, তারা নিজেরা আসলেই বুঝতে পারেন না যে তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী, অনেক ক্ষেত্রেই বুঝতে পারেন না তারা রিফিউজি হিসেবে ট্রিটমেন্ট পেতে পারেন কিনা। To people having fled their country, it is difficult to understand procedures they must now follow to avoid being sent back. কি কি পদ্ধতি মেনটেন করলে, কোন কোন পদ্ধতি তারা রিফিউজি স্ট্যাটাস পেতে পারে এবং তারা তাদের কান্ট্রি অফ অরিজিনে ফেরত পাঠানো হবে না, এটা কিন্তু তারা বুঝে ওঠা তাদের জন্য খুবই কষ্টকর। সাধারণত তারা করতে পারে, দেয়ার ভেরিটি অফ চ্যানেল থ্রু হুইচ রিকোয়েস্ট কাম ফরওয়ার্ড। তাদেরকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা কোথায় কোথায় যেতে পারে? ডিরেক্টলি টু দ্য গভর্নমেন্ট। যেই রাষ্ট্রে আশ্রয় চাচ্ছে সেই রাষ্ট্রের সরকারের কাছে রিফিউজি স্ট্যাটাসটা যেতে পারে, চাইতে পারে। নাম্বার 2, directly to the UNHCR, United Nation High Commission for Refugee। UNHCR চাইতে পারে রিফিউজি স্ট্যাটাস। নাম্বার 3, through the United Nation Development Program, UNDP, যারা রিফিউজিদের নিয়ে কাজ করে সেখানেও চাইতে পারে। through a non-government organization আর আদার যে এনজিও গুলো আছে যারা রিফিউজিদের নিয়ে কাজ করে তাদের কাছে চাইতে পারে। এই চারটি জায়গায় তারা তাদেরকে রিফিউজি হিসেবে স্বীকৃতি পেয়ে রিফিউজির যে প্রোটেকশন গুলো আছে সেই প্রোটেকশন গুলো চাইতে পারে। এখন এই যে চারটা জায়গায় চাইতে পারে, এখন কে ডিসাইড করবে? ও ডিসাইড আপনি এলিজিবিলিটি। একজন ব্যক্তি রিফিউজি কিনা, তার কান্ট্রিজ অফ অরিজিন থেকে যখন পলায়ন করে অন্য রাষ্ট্রে আসতে চাচ্ছে, সে রিফিউজি কিনা কে ডিসাইড করবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
কে ডিসাইড করবে? নাম্বার 1, গভর্নমেন্ট। যেই রাষ্ট্রে আশ্রয় চাচ্ছে সেই রাষ্ট্র ডিসাইড করবে। কখন ডিসাইড করবে? দুটি ক্ষেত্রে। নাম্বার 1, কনভেনশন রিফিউজি। ভাই क्या আর এখানে সাউন্ড হচ্ছে, প্লিজ মিউট করে। মীর জহিরুল ইসলাম। স্যার সাউন্ড কম স্যার। সাউন্ড স্যার সাউন্ড কি কম স্যার? এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমার কাছে সাউন্ড কম আসতেছে স্যার। স্যার শুরু স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। ওকে, এখন সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে। Who decide upon eligibility? কোন একজন ব্যক্তি রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি পাবে কিনা, রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো মেনটেন করতে হয়, সেগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, সেগুলো আছে কিনা, সেটা কে ডিসাইড করবে? নাম্বার 1, গভর্নমেন্ট। যেই রাষ্ট্রে সে আশ্রয় চাচ্ছে সেই রাষ্ট্রের সরকার এটা ডিসাইড করবে। কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রের সরকার ডিসাইড করবে? দুটি ক্ষেত্রে। নাম্বার 1, কনভেনশন রিফিউজি। কনভেনশন রিফিউজি কারা? যারা 1951 কনভেনশনের অনুযায়ী 1951 এর আর্টিকেল 1A তে যে ডেফিনেশন দেয়া আছে, সেই ডেফিনেশন অনুযায়ী যারা রিফিউজি হিসেবে ট্রিটমেন্ট পেতে পারে, এবং যেই রাষ্ট্র আবার 1951 কনভেনশনের সিগনেটারি স্টেট কিনা। যখন কোনো ব্যক্তি 1951 কনভেনশনের ডেফিনেশন অনুযায়ী রিফিউজি হিসেবে স্বীকৃতি পেতে পারে, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে, তখন তাকে কনভেনশন রিফিউজি বলা হয়। 1951 এ যে ক্রাইটেরিয়াগুলো আছে, যে গ্রাউন্ডগুলো আছে, যে গ্রাউন্ডের ভিত্তিতে যে গ্রাউন্ডগুলো যখন প্রুভ করতে পারবে, তখন তাকে কনভেনশন রিফিউজি বলা হবে। যেহেতু 1951 একটি কনভেনশন আছে শুধু রিফিউজি রিলেটেড, আর বাকিগুলো অন্যান্য রিলেটেড, কিন্তু রিফিউজি সংক্রান্ত প্রভিশনগুলো সেখানে আছে, দুই একটা প্রভিশন আছে। 1951 কনভেনশন অনুযায়ী যারা রিফিউজি হিসেবে স্বীকৃতি পেতে পারে, ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে, তখন তাকে কনভেনশন রিফিউজি বলে। তখন রাষ্ট্র তাকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দিতে পারে যদি রাষ্ট্র 1951 কনভেনশনের সিগনেটারি স্টেট হয়। নাম্বার 1। তখন রাষ্ট্র কিভাবে দিবে? If the state is a party to the convention or protocol, it is the responsibility of the government to grant refugee status. এখানে শর্ত হচ্ছে রাষ্ট্র সেই 1951 কনভেনশন এবং 1967 প্রটোকলের সিগনেটারি স্টেট হইতে হবে। নাম্বার 2, 1951 কনভেনশনে যে রিফিউজির ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন অনুযায়ী ওই ব্যক্তি সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। এই দুটি কন্ডিশন যখন ফুলফিল হবে, তখন তাকে কনভেনশন রিফিউজি হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্র তাকে প্রোটেকশন দিবে। সরকার, যেই রাষ্ট্রে সে আশ্রয় চাইবে, সেই রাষ্ট্রের সরকার তাকে প্রোটেকশন দিবে। Various procedures exist at national level to decide upon refugee status. UNHCR normally participate in this procedure. From the refugee point of view, convention refugee status is most favorable. Not only it is a guarantee against refoulement, but it is confers a number of economic and social rights as contained in the convention and protocol. These entitlements include the right to obtain travel documents, which is of vital importance. যখন কোন সরকার 1951 কনভেনশন অনুযায়ী সেই রাষ্ট্র সিগনেটারি স্টেট হবে, এবং 1951 কনভেনশন অনুযায়ী কোনো ব্যক্তি যখন রিফিউজি হিসেবে স্বীকৃতি পাবে, তখন রাষ্ট্র তাকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দিবে। স্বীকৃতি পাওয়ার মতো হবে, রাষ্ট্র স্বীকৃতি দিবে। সাথে সাথে তাকে সোশ্যাল এবং ইকোনমিক যে রাইটগুলো আছে রিফিউজিদের ক্ষেত্রে 1951 কনভেনশনে, সেই রাইটগুলো এনশিওর করবে। শুধুমাত্র স্বীকৃতি দিয়েই ক্ষান্ত হবে না, সেই রাইটসগুলো প্রোটেক্ট করবে। সরকার আর কোন ক্ষেত্রে রিফিউজি স্ট্যাটাস দিতে পারে? রিফিউজি স্ট্যাটাস অনুমোদন দিতে পারে হিউম্যানিটেরিয়ান স্ট্যাটাস, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, মানবিক কারণে। কোনো একটি রাষ্ট্রের সরকার 1951 কনভেনশনের রিফিউজি সিগনেটারি স্টেট নাও হতে পারে। এমনকি যেই ব্যক্তি আশ্রয় চেয়েছে, সেই ব্যক্তি 1951 কনভেনশন অনুযায়ী 1951 কনভেনশনের ডেফিনিশন অনুযায়ী রিফিউজি নাও হতে পারে। সেক্ষেত্রে ওই রাষ্ট্রের সরকার
তাকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দিতে পারে কিনা। আন্তর্জাতিক আইন বলছে মানবিক কারণে তাকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। A humanitarian status is applied by some government to person whom they do not consider to qualify as convention refugee, but who would be in danger if returned to their country of origin as a result of generalized violence, foreign aggression, internal conflicts, massive violation of human rights, or other circumstances which have seriously disturbed public order. 1951 কনভেনশনে যে গ্রাউন্ডগুলো বলা আছে সেই গ্রাউন্ডগুলো ফুলফিল করেনি, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করেনি। তবে এমন আশঙ্কা রয়েছে যদি তার যে রাষ্ট্র থেকে পলায়ন করেছে সেই রাষ্ট্রে যদি ফেরত পাঠানো হয় তাহলে সহিংসতা, সেটা জেনারেলাইজড ভায়োলেন্স, রাষ্ট্রের সাধারণ যে সহিংসতা আছে অথবা ফরেন অ্যাগ্রেশন আছে অথবা ইন্টারনাল কনফ্লিক্ট, রাষ্ট্রের মধ্যে যে দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বের কারণে তার যদি মানবাধিকার লঙ্ঘিত হওয়ার আশঙ্কা থাকে তখন তাকে ফেরত না পাঠিয়ে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে মানবিক কারণে তাকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দিতে পারে রাষ্ট্র। রাষ্ট্র দুটি ক্ষেত্রে রিফিউজি হিসেবে স্বীকৃতি দিতে পারে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এবং কনভেনশন রিফিউজিদের ক্ষেত্রে। আবার ইউএনএইচসিআর রিফিউজি হিসেবে কোনো ব্যক্তিকে স্বীকৃতি দিতে পারে। ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি। Refugees in this category also benefited from the principle of non-refoulement. They cannot, however, make claims to benefits in the same way as convention refugees. Convention refugeesদের ক্ষেত্রে যেহেতু ইন্টারন্যাশনাল একটা কনভেনশন আছে তাদের প্রোটেকশনের ক্ষেত্রে, যারা 1951 কনভেনশনে যে রিফিউজি স্বীকৃতি পাবে তারা যেইভাবে রিফিউজি স্ট্যাটাস চাইতে পারে, কনভেনশন রিফিউজি 1951 কনভেনশনের ডেফিনিশন অনুযায়ী যারা রিফিউজি হিসেবে স্বীকৃতি পায় না তারা কিন্তু অ্যাজ অফ রাইট সেইভাবে রিফিউজি হিসেবে স্বীকৃতি চাইতে পারে না। তবে ইউএনএইচসিআর 1951 কনভেনশনের গ্রাউন্ড ব্যতীত অন্য কোনো গ্রাউন্ডেও রিফিউজি হিসেবে স্বীকৃতি দিতে পারে। তার একটি হচ্ছে ম্যান্ডেট রিফিউজি। ম্যান্ডেট রিফিউজি কারা? ম্যান্ডেট রিফিউজিস আর পারসনস recognized as refugees by the High Commissioner by virtue of his statute, which contains virtually the same definition as in the convention. 1951 কনভেনশন অনুযায়ী তাকে রিফিউজি স্বীকৃতি না দিয়ে ইউএনএইচসিআর তার যে স্ট্যাটিউট আছে, ইউএনএইচসিআর এর যে স্ট্যাটিউট আছে সেই স্ট্যাটিউট অনুযায়ী কোনো ব্যক্তিকে রিফিউজি হিসেবে যদি স্বীকৃতি দেয় তখন তাদেরকে বলা হয় ম্যান্ডেট রিফিউজি। তার মানে আমরা একটা ডিফারেন্স পেলাম এখানে। কনভেনশন রিফিউজি হচ্ছে যাদেরকে 1951 কনভেনশন অনুযায়ী যাদেরকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাদেরকে বলে কনভেনশন রিফিউজি। আর কনভেনশন রিফিউজি স্বীকৃতি দেয় সংশ্লিষ্ট রাষ্ট্রের গভর্নমেন্ট। আর ম্যান্ডেট রিফিউজি হচ্ছে এমন ব্যক্তি যাদেরকে ইউএনএইচসিআর তার স্ট্যাটিউট অনুযায়ী রিফিউজি হিসেবে ঘোষণা দেয় তাদেরকে বলা হয় ম্যান্ডেট রিফিউজি। They are referred to as mandate refugees. The recognition of persons as mandate refugee does not therefore depend on whether the state of asylum is a party to the convention or protocol. They may even be a person whose application for recognition as convention refugee has been refused. এখানে ম্যান্ডেট রিফিউজিদের ক্ষেত্রে, কনভেনশন রিফিউজিদের ক্ষেত্রে আমরা দেখেছি যে রাষ্ট্র অবশ্যই 1951 কনভেনশন এবং 1967 প্রটোকলের সিগনেটারি স্টেট হইতে হবে, স্বাক্ষরকারী রাষ্ট্র হইতে হবে। কিন্তু ম্যান্ডেট রিফিউজির ক্ষেত্রে কোন রাষ্ট্র যদি 1951 কনভেনশন 1967 প্রটোকলের স্বাক্ষরকারী রাষ্ট্র নাও হয় তাহলে ইউএনএইচসিআর তাকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দিয়ে ইউএনএইচসিআর তার প্রোটেকশনের জন্য চেষ্টা করতে পারে। A person recognized as a mandate refugee will benefit from UNHCR's protection against refoulement and be assured of treatment in conformity with basic humanitarian principles. সাধারণ যে মানবিক যে গ্রাউন্ডের যে প্রিন্সিপলগুলো আছে সেই প্রিন্সিপলের ভিত্তিতে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হবে, তাদের প্রোটেকশন দেওয়া হবে, নট 1951 কনভেনশন অনুযায়ী। 1951 সালের কনভেনশন অনুযায়ী তাকে প্রোটেকশন না দিয়ে আন্তর্জাতিক যে মানবিক গ্রাউন্ডগুলো আছে
সে মানবিক গ্রাউন্ডে তাদেরকে রিফিউজি হিসেবে তাদেরকে রিফিউজির যে প্রোটেকশন গুলো আছে সেই প্রোটেকশন গুলো দিতে পারে। ইট ডাজ নট হাউএভার ইমপ্লাই দ্য সেম এন্টাইটেলমেন্ট অ্যাজ অ্যাকর্ডেড টু কনভেনশন রিফিউজি। কনভেনশন রিফিউজিদের ক্ষেত্রে অনেক প্রোটেকশন, সোশ্যাল ইকোনমিক প্রোটেকশন, মুভমেন্ট প্রোটেকশন, চলাফেরার যে অধিকার থাকবে সেগুলো সবগুলো অধিকার থাকে, কিন্তু ম্যান্ডেট রিফিউজির ক্ষেত্রে সেটা থাকে না। যেটা আমরা দেখেছি রোহিঙ্গাদের ক্ষেত্রে, বাংলাদেশে রোহিঙ্গাদের ক্ষেত্রে ইউএনএইচসিআর কিন্তু তাদেরকে রিফিউজি হিসেবে ট্রিট করছে এবং হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যতগুলো প্রোটেকশন আছে সবগুলো প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। যেটা আমরা দেখেছি যখন রোহিঙ্গাদের কিছু অংশকে ভাষান্তরে পুনর্বাসন করা হলো, তখন কিন্তু ইউএনএইচসিআর বারবার অবজেকশন জানাচ্ছিল যে এত রিমোট এরিয়া যেখানে বসবাস অযোগ্য একটা জায়গায় তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, বারবার কিন্তু আপত্তি জানাচ্ছিল। ইউএনএইচসিআর কিন্তু রোহিঙ্গাদেরকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি দিয়ে এই কারণে আমরা রোহিঙ্গাদেরকে ম্যান্ডেট রিফিউজি বলতে পারি। যেহেতু বাংলাদেশ 1951 কনভেনশন না, সিঙ্গল স্টেট না, সেই কারণে রোহিঙ্গাদেরকে আমরা ম্যান্ডেট রিফিউজি বলতে পারি, যেহেতু ইউএনএইচসিআর তাদেরকে রিফিউজি হিসেবে ট্রিট করছে এবং প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। ইউএনএইচসিআর আরেকটি গ্রাউন্ডে ম্যান্ডেট রিফিউজি ছাড়াও আরেকটি বিষয়ে তারা কোন একজন ব্যক্তি যখন আশ্রয় চাইবে তখন তাকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দিয়ে রিফিউজির যে প্রোটেকশন গুলো আছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে সেগুলো দিতে পারে। কখন? Persons applying to be recognized as refugee may not be able to claim a well-founded fear of persecution, yet would risk danger if returned to their country of origin for the reasons listed above. Such persons may also be recognized by UNHCR as refugees in the wider sense than the statutory definition. এখানে বলা হয়েছে ওয়াইডার ডেফিনেশনে, ম্যান্ডেট রিফিউজি ছাড়াও ওয়াইডার ডেফিনেশনে ইউএনএইচসিআর কিছু কিছু ব্যক্তিকে রিফিউজি হিসেবে স্বীকৃতি। ম্যান্ডেট রিফিউজি হচ্ছে যারা 1951 কনভেনশনে যে ডেফিনেশন দেয়া আছে একই রকম ডেফিনেশন কিন্তু ইউএনএইচসিআর যে স্ট্যাটিউট আছে সেখানে কিন্তু একই রকমের ডেফিনেশন দেয়া আছে। ওই ডেফিনেশন অনুযায়ী তাদেরকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দেয় এবং আন্তর্জাতিক যে মানবিক গ্রাউন্ডের যে প্রোটেকশন গুলো আছে সেই প্রোটেকশন গুলো তাদেরকে দেয়, সেগুলো হচ্ছে ম্যান্ডেট রিফিউজি। আর ওয়াইডার ডেফিনেশন হচ্ছে যারা ইউএনএইচসিআর এর যে ডেফিনেশন আছে, যেটা 1951 কনভেনশনের রিফ্লেকশন, সেই ডেফিনেশন অনুযায়ী রিফিউজি হিসেবে স্বীকৃতি পেতে পারে না, ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন নাই। তথাপিও তাদেরকে যদি তাদের কান্ট্রিজ অফ অরিজিনে ফেরত পাঠানো হয়, তাদের একটা রিস্ক থেকে যায়, ভয়ের একটা জায়গা থেকে যায়, ভয়ের একটা আশঙ্কা আছে। তখন ইউএনএইচসিআর কি করবে? ওয়াইডার সেন্সের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশন অনুযায়ী তাদেরকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দিতে পারে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট যখন এই ওয়াইডার ডেফিনেশন অনুযায়ী ইউএনএইচসিআর কোনো ব্যক্তিকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দিবে, তাদের ট্রিটমেন্টটা কেমন হবে? কনভেনশনে যেটা দেয়া আছে সেটার মতো হবে, না ইউএনএইচসিআর যে স্ট্যাটিউট গুলো আছে, স্ট্যাটিউটে যেগুলো দেয়া আছে সেটার মতো হবে? এখানে বলা আছে যেহেতু তারা 1951 কনভেনশনের গ্রাউন্ড সেটাও ফুলফিল করছে না, আবার ইউএনএইচসিআর যে স্ট্যাটিউট সেটাও ফুলফিল করছে না, ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশনও নাই, শুধুমাত্র একটা রিস্ক আছে। সেই রিস্কের ভিত্তিতে তাদেরকে কিন্তু 1951 কনভেনশন যে প্রোটেকশন সেটাও দেওয়া সম্ভব হচ্ছে না, তবে ওই ওয়াইড ম্যান্ডেট রিফিউজির মতো তারাও প্রোটেকশন পাচ্ছে। তারপর আসি হোয়াট ইজ মিন বাই প্রিমা ফেসি এলিজিবিলিটি। আমরা গত ক্লাসে একটা বিষয় বলেছিলাম, একজন ব্যক্তি যখন অ্যাসাইলাম চায় তখন তাকে রিফিউজি স্ট্যাটাস দেওয়ার আগেই, রিফিউজি হিসেবে রিকগনিশন দেওয়ার আগেই তাকে কিন্তু একটা বিষয় প্রুভ করতে হয় যে আসলে সে রিফিউজি হিসেবে স্বীকৃতি পাওয়ার এলিজিবল, যোগ্য ব্যক্তি, তাকে এটা প্রুভ করতে হয়। কিন্তু প্রুভ করার আগেই তাকে প্রিমা ফেসি
রিফিউজি হিসেবে কিছুদিন আশ্রয় দিতে পারে, অ্যাসাইলাম সিকার হিসেবে আশ্রয় দিতে পারে, প্রিমা ফেসি আশ্রয় দিতে পারে না প্রমাণ হওয়ার আগ পর্যন্ত। প্রিমা ফেসি এলিজিবিলিটি কি, যে বাহ্যত দৃষ্টিতে তাকে রিফিউজি হিসেবে মনে হচ্ছে যে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে একজন ব্যক্তিকে রিফিউজি হিসেবে ঘোষণা করা যায়, স্বীকৃতি দেওয়া যায়, বাহ্যত দৃষ্টিতে তাকে রিফিউজি হিসেবে সে ক্রাইটেরিয়া ফুলফিল করেছে বলে মনে হচ্ছে। এখনো প্রমাণিত হয় না, কিন্তু বাহ্যত দৃষ্টিতে মনে হয়েছে। প্রিমা ফেসি eligibility, in the other words, eligibility based on first impression is applied in the case of group movement. এটা সাধারণত প্রযোজ্য হয় যখন একই সাথে হাজার হাজার লোকজন অথবা গ্রুপ ধরে যখন অ্যাসাইলাম চায়, তখন প্রিমা ফেসি এলিজিবিলিটির ভিত্তিতে প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দেয়। যখন গ্রুপ মুভমেন্ট হয়, যেটা আমরা রোহিঙ্গাদের ক্ষেত্রে দেখেছি যে একসাথে হাজার হাজার লোকজন, লাখ লাখ লোকজন বাংলাদেশে প্রবেশ করেছে। When the determination of eligibility on an individual basis would not be practicable for obvious reasons. This has been a regular practice since 1960, when UNHCR first saw regular mass movement of refugees, particularly in Africa. 1960 সাল থেকে ইউএনএইচসিআর এই প্র্যাকটিস করে আসছে যে মুভমেন্ট, যে মেসি যখন গ্রুপ মুভমেন্ট অথবা মেসিভ মুভমেন্ট হচ্ছে, তখন পুরো গ্রুপকে বাহ্যত দৃষ্টিতে তাদেরকে যখন রিফিউজি মনে হয়েছে, রিফিউজি হিসেবে স্বীকৃতি দিয়েছে। Procedures for determination of refugee status. প্রথমে দেখলাম একজন ব্যক্তি যখন রিফিউজি এক রাষ্ট্র থেকে তার কান্ট্রিজ অফ অরিজিন থেকে পলায়ন করে অন্য রাষ্ট্রে আশ্রয় চাইলো, তখন কিভাবে কার কাছে রিফিউজি স্বীকৃতিটা চাইবে? আমরা দেখেছি সরকারের কাছে, যে রাষ্ট্রে সে প্রবেশ করেছে সেই রাষ্ট্রের সরকার, অথবা ইউএনএইচসিআর, অথবা ইউএনডিপি, অথবা এমন কোন এনজিও যে এনজিও রিফিউজি নিয়ে কাজ করে। তারপরে প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা কোন 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 প্রসিডিউর মেনটেন করতে হবে? প্রসিডিউর হচ্ছে 1951 কনভেনশন, 1967 প্রটোকল এবং আন্তর্জাতিক কোনো কনভেনশনেই যে কি কোন পদ্ধতিতে একজন ব্যক্তিকে রিফিউজি হিসেবে স্বীকৃতি, সেই পদ্ধতিটা বলা নাই। তবে যে রাষ্ট্রগুলো 1951 এবং 1967 প্রটোকলের সিকিউরিটি স্টেট, তারা প্রত্যেকেই নিজেদের রাষ্ট্রে একজন রিফিউজিকে কিভাবে আশ্রয় দিবে এবং কিভাবে তার প্রোটেকশন দিবে, সেটা কিন্তু তাদের নিজেদের রাষ্ট্রে অ্যাডপ্ট করবে, আইন প্রণয়ন করবে। It is left to each contracting state to establish the procedures that it considers the most, রাষ্ট্রের জন্য যেটা যথোপযুক্ত তেমন পদ্ধতি তারা গ্রহণ করতে পারে, in conformity with its particular constitutional and administrative structure. তাদের রাষ্ট্রের যে সংবিধান আছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী তারা তাদের মতো করে সেই আইন প্রণয়ন করতে পারে। In the light of the experience of UNHCR, formal procedures for the determination of refugee status are to be preferred to informal or ad hoc arrangement within the existing administrative framework. Only such formal procedures can provide a full guarantee that the question of refugee status would be dealt with in the manner with the relevant international instrument and not result inter alia in the refoulement. UNHCR ইনস্টিটিউটে একজন ব্যক্তিকে, ইউএনএইচসিআর যে প্রসিডিউরগুলো আছে একজন ব্যক্তিকে যে কিভাবে রিফিউজি স্বীকৃতি দেবে, সেখানে ডিটেইল প্রসিডিউর না বলা থাকে, কিছু অ্যারেঞ্জমেন্টের বিষয়ে বলা আছে যে কোন কোন অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে, সেই অ্যারেঞ্জমেন্টগুলো ফলো করতে পারে। এই রাষ্ট্র তাদের নিজেদের সংবিধান এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ল অনুযায়ী, লয়ের সাথে কনসিস্টেন্সি রেখে আইন প্রণয়ন করবে, তারা ইউএনএইচসিআর এর সেই ফর্মাল প্রসিডিউরগুলো এবং কিছু অ্যারেঞ্জমেন্ট আছে সেই বিষয়গুলো ফলো করতে পারে। এবার আসে বেসিক রিকোয়ারমেন্টস। একজন ব্যক্তিকে যখন রিফিউজি হিসেবে স্বীকৃতি দিবে, স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তার কোন কোন রিকোয়ারমেন্টস গুলো থাকতে হবে? আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশন এবং রিজিওনাল এবং আন্তর্জাতিক কনভেনশন ও ইউএনএইচসিআর যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো যদি একসাথে পড়া হয়, তাহলে কিছু বেসিক রিকোয়ারমেন্টস আমরা দেখতে পাই। নাম্বার 1,
The competent officials to whom applicant addresses himself at the border or in the territory of contracting state should have clear instruction for dealing with cases that might come within the purview of 1951 Convention and Anti-61 Protocol. He should be required to refer such cases to higher authority. প্রথমে যারা রিফিউজি হিসেবে ট্রিটমেন্ট পেতে চায় তাদেরকে তো অ্যাপ্লিকেশন করতে হবে। করার পরে যে প্রপার অথরিটি আছে, প্রপার অথরিটির নিকট অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করে তাকে রিফার করতে হবে সে 1951 কনভেনশন অথবা 1961 প্রোটোকল অনুযায়ী রিফিউজি স্ট্যাটাস পেতে পারে। নাম্বার 2, the applicant should receive the necessary guidance as to the procedure to be followed. যেই রাষ্ট্রের অথরিটির কাছে অ্যাপ্লিকেশন করছে সেই অথরিটি যে প্রসিডিউরগুলো মেনটেন করতে বলবে সেই প্রসিডিউরগুলো মেনটেন করেই তাকে আগাতে হবে। নাম্বার 3, there should be a clearly identified authority specially entrusted with the responsibility for examining request for refugee status and taking a decision in the first instance. এবং প্রথম দৃষ্টিতে তাদের বিষয়ে যে সিদ্ধান্ত দেওয়া হবে এবং তাদেরকে যে চিহ্নিত করা হবে তাদেরকে প্রথমে চিহ্নিত করতে হবে। they should be clearly identified. যারা অ্যাপ্লিকেশন করবে তারা অবশ্যই কোন অথরিটির নিকট অ্যাপ্লিকেশন করবে তাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। করে তারা ওই যে অথরিটি আছে সেই অথরিটি আবার সেই অথরিটির দায়িত্ব আছে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা। রিফিউজিদেরকে পরীক্ষা, যে যারা অ্যাসাইলাম চেয়েছে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করবে এবং সিদ্ধান্ত দিবে। নাম্বার 4, the applicant should be given necessary facilities including the services of competent interpreter. যারা আবেদন করছে তাদেরকে প্রয়োজনীয় সুবিধা দিতে হবে। প্রয়োজনীয় সুবিধার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে তারা যেহেতু বিদেশি ভাষাভাষী তাদের ভাষা যাতে সহজে বোঝা যায় তার জন্য একজন দোভাষী রাখতে হবে। for submitting his case to the authorities concerned. অ্যাপ্লিকেশন যে করছে, অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তারা যে ভাষায় করছে সেই ভাষাটাকে যাতে ট্রান্সলেশন করা যায় এমন একজন দোভাষী রাখতে হবে। Applicant should also be given the opportunity of which they should be duly informed to contract a representative of UNHCR. এবং যে অ্যাপ্লিকেন্ট আছে তাদেরকে ইউএনএইচসিআর এর সাথে প্রতিনিধির সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিতে হবে, ইনফরমেশন দিতে হবে। Number 5, if the applicant is recognized as a refugee, he should be informed accordingly and issued with documentation certifying his refugee status. এবং কোন আবেদনকারীকে যদি রিফিউজি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে সেই বিষয়ে তাকে জানাতে হবে যে তাকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তাকে স্বীকৃতি দেওয়ার যে ডকুমেন্ট একটা সার্টিফিকেট ইস্যু করে তাকে দিতে হবে। Number 6, if the applicant is not recognized, he should be given a reasonable time to appeal for reconsideration of decision. এবং তার কাগজ বিবেচনা করে, তার অবস্থা বিবেচনা করে যদি তাকে রিফিউজি হিসেবে রিকগনাইজেশন না দেওয়া হয় তখন তাকে আপিল করার একটা সুযোগ দিতে হবে। Number 7, the applicant should be permitted to remain in the country until a final legally binding decision has been reached. যতক্ষণ না চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তার বিষয়ে ততক্ষণ পর্যন্ত তাকে যেই রাষ্ট্রে আশ্রয় চেয়েছে সেই রাষ্ট্রে তাকে থাকতে দিতে হবে। এই মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো প্রসিডিউরাল বিষয়ে মেনটেন করতেই হবে। তারপরে আসি এক্সট্রা টেরিটোরিয়াল ইফেক্ট অফ রিকগনিশন অফ রিফিউজি স্ট্যাটাস। কোন একজন ব্যক্তিকে যখন একটি রাষ্ট্র রিফিউজি হিসেবে স্বীকৃতি দিল, কোন একটি রাষ্ট্র যখন 1951 কনভেনশন অথবা 1967 এর প্রোটোকলের সিগনেটারি স্টেট এবং কোন ব্যক্তিকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দিল তখন সে অন্য রাষ্ট্রের রিফিউজি হিসেবে স্বীকৃতি পেতে পারে কিনা, মানে এক রাষ্ট্র তাকে স্বীকৃতি দিল অন্য রাষ্ট্রে সেই রিফিউজি হতে পারে কিনা। The purpose of the 1951 Convention and the 1967 Protocol is to provide for a common approach to the problem of refugee status. This implies that refugee status recognized by one contracting state should normally be accepted
when the refugee moves to the territory of another contracting state, either temporarily or permanent resettlement. একজন ব্যক্তি যখন এক রাষ্ট্রে রিফিউজি হিসেবে স্বীকৃতি পেল একটি কন্ট্রাক্টিং রাষ্ট্রে 1951 1967 প্রটোকলে সিগনেচারি স্টেট, এবং ওই রাষ্ট্র তাকে স্বীকৃতি দিয়েছে এবং পরবর্তীতে সে অন্য রাষ্ট্রে চলে গিয়েছে। যেই রাষ্ট্রে গেল সেই রাষ্ট্রেও সে রিফিউজি স্বীকৃতি পাবে, তাকে আলাদা করে রিকনসিডারেশনে নিতে হবে না। পূর্বের রাষ্ট্র যে তাকে স্বীকৃতি দিল সেটাই এনাফ হবে। The office is, however, aware of number of cases in which a refugee, upon moving to another state, party to the 1951 Convention, has found that the refugee status previously granted to him is no longer recognized and that he is simply treated as an ordinary alien. তবে যেই রাষ্ট্রে সে পরবর্তীতে গমন করেছে সেই রাষ্ট্র এটাও সচেতন হবে যে আসলে সে যে রাষ্ট্রে রিফিউজি হিসেবে স্বীকৃতি পেয়েছিল তার রিফিউজি হিসেবে স্বীকৃতিটা এখনো এক্সিস্ট করে কিনা, না সিজ করেছে, সেই বিষয়টা দেখবে। যদি সিজ করে তাহলে তাকে রিফিউজি হিসেবে ট্রিট না করে সাধারণ একজন বিদেশি হিসেবে তাকে ট্রিট করবে। In the light of this consideration, it would be desirable if states parties to the 1951 Convention or 1967 Protocol would make it their general practice to accept recognition of refugee status by other contracting state. যেটা বললাম, সাধারণত এক রাষ্ট্রে যখন রিফিউজি, একটি কন্ট্রাক্টিং রাষ্ট্র যখন 1951 কনভেনশন 1967 প্রটোকলে যখন কন্ট্রাক্টিং রাষ্ট্র রিফিউজি হিসেবে স্বীকৃতি দেয়, সে অন্য রাষ্ট্রে অটোমেটিক্যালি রিফিউজি স্ট্যাটাস পাবে যদি না তার রিফিউজি স্ট্যাটাস বাতিল হয়। আজকের লেকচার এ পর্যন্তই। এটুকুর উপরে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। কি বলেন? আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আমি প্রথমে যে রাষ্ট্রে রিফিউজি স্ট্যাটাস অ্যাপ্লিকেশন করার পর আমাকে যে রাষ্ট্র আমাকে অনুমোদন দিল, রিকগনিশন দিল যে আমি রিফিউজি হিসেবে আমি রিকগনিশন পেলাম, এরপরে যখন আমি ওই রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে গেলাম, যাওয়ার পরে ওই রাষ্ট্রটা যদি 1951 এর সিগনেটরি স্টেট না হয় তখন কি হবে? 1951 সিগনেটরি স্টেট যদি না হয় তখন তো সে এমনিতেই কোনো ব্যক্তিকে রিফিউজি হিসেবে 1951 কনভেনশনের স্বীকৃতি দিতে বাধ্য নয়। সেই কারণে সে কিন্তু তাকে রিফিউজি হিসেবে ট্রিট করবে না, তখন তাকে সাধারণ বিদেশি হিসেবে ট্রিট করবে, সাধারণ বিদেশি হিসেবে ট্রিট করবে। বুঝে গেছে? রিফিউজি স্যার, রিফিউজি হিসেবে অনুমোদন দেওয়ার জন্য আরেকটা ক্রাইটেরিয়া যেটা আছে মানবিক কারণে, সে কি আমাকে মানবিক কারণে দিতে পারে না? মানবিক কারণে দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যেটা দেখেছি, মানবিক কারণে দিতে পারে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডারে। তবে এটা নতুন করে দিতে হবে, তাকে প্রমাণ করতে হবে বিষয়গুলো, নতুন করে প্রমাণ করতে হবে সবকিছু। প্রমাণ করার পরে সে মানবিক কারণে তার এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে, ওই রাষ্ট্রের সরকার এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে তাকে রিফিউজি স্ট্যাটাস দিতে পারে। তবে পূর্বের কারণে 1951 কনভেনশন অনুযায়ী তাকে পূর্বের রাষ্ট্র স্বীকৃতি দিয়েছিল, সেটা কিন্তু ওই রাষ্ট্র পরবর্তী রাষ্ট্র ওই রিকগনিশনটা এলাও করবে না, যেহেতু সে 1951 কনভেনশন পরবর্তী রাষ্ট্র আগের রাষ্ট্রের যে পারমিশনটা এটা মানতে বাধ্য না, মানতে বাধ্য না, যদি না সেই সিগনেটরি স্টেট হয়। বুঝা গেছে? সিগনেটরি স্টেট হলে মানতে বাধ্য। জি স্যার, এখানে একটা কথা আছে স্যার। জি বলেন। স্যার, প্রথমত সে আরেক রাষ্ট্রে যেহেতু গেল, সে তো স্টেটলেস না, সে তো আরেক ওই রাষ্ট্রে রিফিউজি স্ট্যাটাস পাইছে, তো সেইখানে আবার আইসা সুতরাং সে তো পাইতে পারে না স্যার। আচ্ছা, এটা আমরা যখন ওই যে এক্সক্লুশন ক্লজ করেছি, এক্সক্লুশন ক্লজ যেটা 1951 কনভেনশন এক্সক্লুশন ক্লজ করেছি, সেখানে দেখেছি একটি রাষ্ট্রে রিফিউজি হিসেবে ট্রিটমেন্ট পাওয়ার পরে অন্য রাষ্ট্রে যখন সে যাবে তখন কিন্তু নতুন করে সেখানে আবার রিফিউজি স্ট্যাটাস পাওয়ার দরকার নাই, আগের স্ট্যাটাসটাই বলবৎ থাকবে, আগের স্ট্যাটাসটাই বলবৎ থাকবে। কিন্তু পরবর্তী রাষ্ট্র যদি 1951 কনভেনশনের সিগনেটরি স্টেট না হয় তখন কিন্তু সেই ক্ষেত্রে সে আগের স্ট্যাটাসটা বলবৎ থাকবে না। জি স্যার, বুঝা গেছে? আর কার কোনো কোশ্চেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। একটু প্রাইমারি ফেসি যে এলিজিবিলিটি যেটা, এটা স্যার যে গ্রুপ মুভমেন্টের ব্যাপারটা স্যার আরেকটু যদি একটু বলতেন। গ্রুপ মুভমেন্ট হচ্ছে একসাথে অনেকজন, যেমন আমরা রোহিঙ্গাদের ক্ষেত্রে দেখেছি একই সাথে হাজার হাজার লোকজন বাংলাদেশে প্রবেশ করেছে, একই সাথে লক্ষ লক্ষ লোকজন বাংলাদেশে প্রবেশ করেছে। তখন এই যে গ্রুপ মুভমেন্টের ক্ষেত্রে প্রত্যেকে আলাদা আলাদা করে প্রমাণ করার জন্য কিন্তু এটা প্রিমা ফেসিলি বোঝা যাচ্ছে যে গ্রুপ মুভমেন্টের কারণটা কি। একজন তো আসে নাই,
গ্রুপ জি মুভমেন্টের জি কারণটা হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা ঘটেছে, ওয়েল ফান্ডেড ফিয়ার অফ পারসিকিউশন আছে, না হলে এই যে দলবদ্ধভাবে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে পলায়ন করার কারণ তো নাই। বাহ্যত জি দৃষ্টিতে তো মনে হচ্ছে যে গ্রুপ মুভমেন্ট করছে মানে হচ্ছে ওই রাষ্ট্রে কোনো সমস্যা কি হচ্ছে, যে প্রিমা জি ফেসি তাদেরকে একই সাথে প্রমাণ করার আগ পর্যন্ত বাহ্যত দৃষ্টিতে মনে হওয়ার কারণে যে প্রমাণ করার আগ পর্যন্ত তাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেয়া যাবে। পরবর্তীতে যখন এই যে গ্রুপ মুভমেন্টটা যদি এমন হয়, প্রমাণিত হয় যে তারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কোন রকম ওয়েল ফান্ডেড ফিয়ার অফ পারসিকিউশন ছিল না, এমন কিছু যদি প্রমাণিত হয়, তখন তাদেরকে তাদের রিফিউজি স্ট্যাটাস বাদ দেওয়া হবে। জি বাদ দেওয়া ওকে, যাবে। থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার হ্যালো স্যার। জি বলেন খালেদা আক্তার। স্যার রিফিউজি আর হচ্ছে অ্যাজাইলাম সিকার এই দুটোর মধ্যে মেইন পার্থক্য কি স্যার? এটা আমার মাথায় আমি ঠিক মেইন মতো বুঝি পার্থক্য না। হচ্ছে একজন ব্যক্তি যখন আশ্রয় চাইলো এখনো পর্যন্ত রিফিউজি স্ট্যাটাস রিকগনিশন হয় নাই, স্বীকৃতি পায়নি, রিফিউজি স্ট্যাটাস এখনো পর্যন্ত পায় নাই। রিফিউজি স্ট্যাটাস পাওয়ার আগ পর্যন্ত তাকে যে আশ্রয় দেওয়া হয় সেই পর্যন্ত তাকে অ্যাসাইলাম সিকার বলা হয়। যতক্ষণ না সে রিফিউজি স্ট্যাটাস পাচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাসাইলাম সিকার। আর রিফিউজি স্ট্যাটাস পেয়ে গেলে তো রিফিউজি, মানে অ্যাপ্লিকেশন করার পরে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সে অ্যাসাইলাম সিকার, আর প্রমাণিত হয়ে গেলে সে রিফিউজি। আর যদি অপ্রমাণিত হয় তাহলে সে কোনোটাই না, তখন তাকে অ্যাসাইলাম সিকার না, রিফিউজিও না, কোনোটাই না। স্যার এক ঠিক আছে? সেন্টেন্স এইভাবে আচ্ছা স্যার, বলা বুঝতে যায় না পারছি। স্যার যে প্রত্যেক রিফিউজি অ্যাসাইলাম সিকার, বাট প্রত্যেক অ্যাসাইলাম সিকার অ্যাজাইলাম রিফিউজি নয়। সিকার রিফিউজি না। হ্যাঁ এটা বলতে পারেন, বলতে পারেন। আচ্ছা মমিনুল হক কি বলছিলেন বলেন। স্যার ওই যে গত ক্লাসে স্যার ক্লাস টেস্ট হয়েছিল স্যার, ক্লাস জি, জি, টেস্ট আমি মার্চ দিতে পারিনি আপনি ক্লাস টেস্ট দিতে পারেন না? আপনি তো দিয়েছেন মনে হয়, দিয়েছেন না স্যার, দেন নাই? পরে দিচ্ছি স্যার, আচ্ছা পরে দিচ্ছি স্যার গুগল ক্লাসরুমে এবং স্যার, আপনার মেইলে